মানে অ্যাকচুয়ালি যে গ্ল্যামারটা আমরা দেখি সেটা কি সত্যি পেছনের বাস্তবতাটাও কি সেম? মানে সত্যি কি তোমার সেটাই মনে হয়? তোমার কি মনে হয় টলিউড এবং বলিউডের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রফেশনালিজম। এই রিজনটা কেন? মানে টলিউড ইন্ডাস্ট্রিতে কেন কোনো সেরকম কোনো প্রডিউসার নেই যে কি টাকা লাগাতে পারছে বা আমাদের আশেপাশের বই ফিল্মগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছে? বিকজ টলিউড ইন্ডাস্ট্রি আমরা বাংলাটাকেও বলছি সেম অ্যাজ ইট ইজ সাউথকেও কিন্তু আমরা টলিউড ইন্ডাস্ট্রি বলি। সো যদি আমি দুটো কম্পেয়ার করি সাউথ অ্যান্ড বেঙ্গল, সেখানেও কিন্তু আমি বলবো সাউথ ইজ বেস্ট। কি মনে হয় অভিনেত্রীদেরকে সবসময় পারফেক্ট দেখতে হবে বা দেখাতে হবে, এই প্রেশারটাও আছে কি? সুন্দর চেহারা বেশি গুরুত্বপূর্ণ নাকি ট্যালেন্ট? আজকে যে যুব সমাজ আছে তারা অভিনয়ে আসতে চাইছে, তুমি তাদেরকে কি পরামর্শ দিতে চাও? বেসিকটা তৈরি করো। ট্যালেন্ট না পিয়ার? তুমি যদি বলিউডের সুযোগ পাও, যাবে? তোমার এত দিনের ইন্ডাস্ট্রি কেরিয়ার, সেখান থেকে তুমি কি শিক্ষা পেয়েছো তোমার লাইফের? নমস্কার, আমি পল্লবী, আপনারা দেখছেন পল্লবী টক্স। আজকের অতিথি এমন একজন মানুষ যিনি থিয়েটারের মঞ্চ থেকে বাংলা সিরিয়াল থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের একটা পরিচয় তৈরি করেছে। আমরা আজ কথা বলবো অভিনয় জগতের এমন সেই দিকগুলি নিয়ে যেগুলি সাধারণ মানুষরা খুবই কমই জানে। গ্ল্যামারের পেছনের বাস্তবতা, টলিউড বনাম বলিউড, নেপোটিজম, সোশ্যাল মিডিয়ার প্রভাব, সব কিছু নিয়ে আজকে কথা হবে। সবার প্রথমে আমি তোমাকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে। আর তারপরেও আমার কিছু জানার আছে, সেটা হচ্ছে যে তুমি তোমার অভিনয় জগতের যে আসার গল্পটা যদি একটু আমাদেরকে বলো, মানে আমাকেও বলো, সাথে আমার অডিয়েন্সদেরকেও যদি একটু বলো। সবার আগে পল্লবীকে ধন্যবাদ জানাই। ও খুব মিষ্টি একটা মেয়ে এবং ও একটা সুন্দর চ্যানেল খুলেছে পল্লবী টক্স। আমি চাই আমার দর্শক বন্ধুদের এটাই বলতে যে অনেক 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 সাবস্ক্রাইব করুন আর ওকে এটার জন্য সাহস দিন, উৎসাহ দিন, যাতে ও চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। একদম। আমার অভিনয় জীবন শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে আমার মা যখন প্রেগনেন্ট ছিলেন তখন থেকেই আমার অভিনয় জীবন শুরু হয়ে যায়। মানে আমার বাবা মা দুজনেই থিয়েটার কর্মী। শুধু বাবা মা নয়, জেঠু, আমার ঠাকুরদা, আমার দিদা, মাসি, মানে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে থিয়েটার ফ্যামিলি বলা যেতে পারে। তো তারপরে আমি জন্মাই। তারপর একটু বড় না হওয়া পর্যন্ত আমি যেতে পারতাম না থিয়েটার, ওনারা করতে যেতেন। আমি থাকতাম মামাবাড়িতে। কিন্তু যখন একটু বড় হলাম তখন আমি ওই স্টেজের উইংস হয়, উইংসের ধারে বসে, বসে মা, বাবা এবং আমার দলের সকলের অভিনয় দেখতাম। আমার দলের নাম দক্ষিণেশ্বর কোমল গান্ধার, থিয়েটার দলের নাম। এবং ওই দেখতে, দেখতে আমার অদ্ভুত একটা ব্যাপার হতো যে আমার সবার সংলাপ মুখস্থ হয়ে যেত। মানে রিহার্সাল দিতে, দিতে আমি খুব আগ্রহের সাথে ব্যাপারটা করতাম। মানে কেউ বলেনি যে মুখস্থ কর। কেউ ভুলে গেলেই আমি ডায়ালগটা ধরিয়ে দিলাম। এরম হতো। তো সেই করতে, করতে দলে যখন একটি শিশু চরিত্রের প্রয়োজন হয় শিশু শিল্পীর, তখন আমার দিদা বলেন আমার বাবাকে যে, "তুমি তো ওকেই নিতে পারো।" তখন আমি ক্লাস 2 তে পড়ি। বাহ! ক্লাস 2 থেকে? হ্যাঁ, ওই দ্যাটস নাইস। সময় থেকে আমার থিয়েটার জীবন শুরু। আর সিরিয়াল থেকে, মানে থিয়েটার থেকে সিরিয়ালে আসা। হুম। থিয়েটার থেকে সিরিয়ালে আসার যে পথটা, সেটা কি ইজি ছিল? আম টেকনিক্যালি ইজি ছিল না। কিন্তু অভিনয় তো আমার ১ম প্রেম। মানে আমাকে একজন ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল, "তোমার ১ম প্রেম কি? তোমার তো বিয়ে হয়নি?" না, "আমার বিয়ে হয়ে গেছে।" বলছে, "বিয়ে হয়ে গেছে?" হ্যাঁ, মানে আমার তো থিয়েটারের সাথেই ১ম বিয়ে হয়েছে। মানে ওইটাই আমার ১ম প্রেম, ওটাই আমার ১ম বিয়ে। পরেরটা ২য় বিয়ে। তো আচ্ছা। হ্যাঁ, তো ওইটাতে সমস্যা হয়নি। টেকনিক্যালি এগোতে সবারই হয়। মানে আমার তো কোনো সেই অর্থে আ গডফাদার নেই ইন্ডাস্ট্রিতে। আমার সবই থিয়েটার জগতের লোকজন। তো সেখান থেকে একটা মফস্বলই বলবো, যদিও আমার পিনকোড কলকাতা। বাট তাও আমি দক্ষিণেশ্বর, মফস্বলই বলবো। একটা মফস্বলের মেয়ে। সেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যাওয়া, বিভিন্ন জায়গায় ছবি দেওয়া। এটার জার্নিটা কঠিন ছিল। কিন্তু আমি কখনো হেরে যাইনি। গডফাদার থেকে মনে পড়লো একটা জিনিস, যে পরিবারের সমর্থন কেমন ছিল তোমার জন্য সব বিষয় থেকে? একটা মজার কথা বলি। আ আমার মা-বাবা দুজনেই থিয়েটার কর্মী। মা একজন খুব ভালো নৃত্যশিল্পীও। বাবা সরকারি কর্মচারী ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে দুজনে চাইতেন আমি থিয়েটার করি। কিন্তু কেউই চাননি আমি টেলিভিশন, মানে মেগা সিরিয়াল, সিনেমা এইসব করি। কারণ আমি যখন আমার মনে পড়ে মাধ্যমিক দেব,
তখন আমি নাম বলছি না, একটা ভালো ব্র্যান্ড থেকে আমার সিনেমার অফার এসেছিল, কিন্তু আমার বাবা মা আমায় নির্দ্বিধায় যেতে দেননি। তার কারণ তারা বলেছিলেন, অশিক্ষিত অভিনেত্রী হওয়ার থেকে শিক্ষিত বেকার হওয়া ভালো। কোট অ্যান্ড কোট কথাটা বললাম। তো ডেফিনেটলি আমার হয়নি। এবার তুমি যেটা প্রশ্ন করলে, পরিবারের সমর্থন প্রথমে ছিল না। কারণ আমাদের জবটা ফ্রিল্যান্সিং জব এবং সেটা অনিশ্চিত। হ্যাঁ, আজ আমার মেগা সিরিয়ালটা ২ বছর চলল, চুটিয়ে কাজ করলাম। পরের ২ মাস, ৩ মাস, ৬ মাস, ২ বছর হতে পারে আমি বসে আছি। তো এটা যেহেতু অনিশ্চিত জীবন, কোনো বাবা-মাই চায় না যে আমার মেয়ে একটা অনিশ্চিত জীবনযাপন করুক। এবং আমি যেহেতু খুব স্বাধীনচেতা, তারা চেয়েছিল যে ও সারা জীবন নিজের উপার্জনে বাঁচুক। তো সেজন্য তাদের ইচ্ছে ছিল আমি WBCS অফিসার হই। আমি ভর্তিও হয়েছিলাম BCS কোর্সে, প্রিলিমস ক্র্যাক করেছিলাম। কিন্তু আমার একটা চিরশত্রুতা আছে অঙ্ক বিষয়টার সঙ্গে। আর আচ্ছা। WBCS এ অঙ্ক সাংঘাতিক, তাই ওইটা হয়ে ওঠেনি। কিন্তু তারপর থেকে বাবা-মা দুজনে ভীষণভাবে সমর্থন করে মানে এসেছে। WBCS এক্সাম দেওয়ার, প্রিলিমস ক্র্যাক করা থেকে শুরু করে অভিনেত্রী। এই যে পথটা তুমি চুজ করেছো, মানে ওয়ান্ডারফুল, অবভিয়াসলি খুবই সুন্দর একটা পথ। হুম। একটা কথা আছে যে যদি মনে ইচ্ছা থাকে সেটা করা উচিত। আর আমার মনে হয় তুমি সেটাই চুজ করেছো, যেটা তোমার অ্যাকচুয়ালি ভালোবাসার জায়গা। হুম। সো দ্যাটস গুড থিং। আর যদি আমি বলি যে ১ম ক্যামেরার সামনে দাঁড়িয়ে হুম। যে অনুভূতিটা অ্যাকচুয়ালি সবাই ফিল করে ক্যামেরার সামনে আসার পর, তো তোমার কি ফিল হয়েছিল? আমার ১ম ক্যামেরার সামনে দাঁড়ানো যদি অনেস্টলি বলি, তখন আমি ক্লাস 6 এ পড়ি। দূরদর্শনে অতিথি বলে একটি নাটক, গল্প যা বলবেন, অভিনীত হয়েছিল। তখন আমি ক্লাস 6 এ পড়ি। তো ওটা তো মানে যেটাকে খুব রকিং ভাষা বলে বিন্দাস লেগেছিল, খুব ভালো। কিন্তু তারপর যখন প্রফেশনালি আমি ক্যামেরার সামনে বুঝতে পারি যে টেকনিক্যালিটিস গুলো ক্যামেরার, আর থিয়েটারটা তো অনেক বড়। হ্যাঁ। তো ক্যামেরা তো এইটুকু, ওইটুকুর মধ্যেই সবকিছু ফুটিয়ে তুলতে হবে। তখন একটু মানে শিখতে আমার বেশি দিন না, ধরো ওই ১ বছর মতো সময় লেগেছিল। আর কিছু না। একটু ভয় পেয়েছিলাম, কারণ ফ্রেম মনে রাখতে হচ্ছে, ক্যারেক্টার কোন দিকে কোথায় মনে রাখতে হচ্ছে, কোনটা টু শট, কোনটা ক্লোজ, এগুলো মনে রাখতে হচ্ছে, কোনটা মাস্টার ফ্রেম, সবটা মিলিয়ে একটু ভয় করেছিল। তবে আমার ১ম কাজ চ্যানেল 8 এ তোমায় গান শোনাবো বলে একটি প্রোগ্রামে আমি গানের অ্যাঙ্কারিং করতাম। আর সেখানে পাতার পর পাতা স্ক্রিপ্ট, মনোলগ মুখস্থ করতে হতো। ওখানে একটু ভয় ছিল। তারপরে ১ম আমার সিরিয়াল, সেকেন্ড লিড হিসেবে সৌভাগ্যবতী। তখন ইটিভি বাংলা ছিল, তারপর কালার্স বাংলা হলো। তো এই করতে শিখে শিখে গেলে। বাহ! খুব ভালো কথা। তোমার কখনো মনে হয় না, মানে সিরিয়াল বা থিয়েটার এই জগতে যারা থাকেন দেখতে তো খুবই ভালো লাগে, নো ডাউট। স্ক্রিনে দেখা আর ভেতরের যে কাজপত্র সেগুলো অবভিয়াসলি অনেকটা আকাশ আর পাতাল তফাৎ। হুম। কখনো এটা মনে হয়নি যে আমি সবটা ছেড়েই দেবো, আর ভাল লাগছে না করতে? এটা কখনো ফিল হয়েছে? আমার তো স্বপ্ন এটা ছিল। মানে আমার অ্যাকচুয়ালি ২ টো স্বপ্ন ছিল। নয় আমি পুলিশ অফিসার হব, যেটা আমার পক্ষে সম্ভব হয়নি, আর নয়তো অভিনেত্রী হব। আর একটা ইচ্ছে নয়, ওটা আমার ভেতরেই আছে, শিক্ষকতা। ওটা আমি করেছি, ওটা আমি এখনো করি। আমার একটি আবৃত্তি স্কুল আছে। তো ওটা আ মানে ওটা আমার আছে। কিন্তু ইচ্ছে বলতে গেলে আমি ভালো একজন অভিনেত্রী হব। তো দেখো, প্রত্যেকটা কাজেই তো কষ্ট আছে। হ্যাঁ। আমি খেলোয়াড় হতে যাব, গায়ে চোট লাগবে, আমি যদি বলি উফ আর পারছি না, কষ্ট। আমি শিক্ষকতা করতে যাব, প্রচুর পড়াশুনো করতে হবে, এত স্টুডেন্ট, এত পরীক্ষার চাপ, খাতা দেখা, কষ্ট। কোথাও ভুল হলে কষ্ট। তুমি যদি ভালো শেফ হও কোনো বড় হোটেলের, সেখানে ভুল করে ফেললে কষ্ট। মানে প্রত্যেকটা প্রফেশনে কষ্ট, স্ট্রাগল, ভালো না লাগা আছেই। আমাদের প্রফেশনে যেটা আছে অপেক্ষা। মানে ডাকলো ধরো সকাল ৮টায়, আমি ফ্লোরে গেলাম বিকেল ৪টে। এইটার সাথে আমার অ্যাডজাস্ট করতে ২ বছর লেগেছে। মানে এটা কেন? এই সিস্টেমটা বুঝতে লেগেছে। এখন অনেকে আমার কালিগরা খুব অধৈর্য হয়, গিয়েই আগে ১ম এর প্রোগ্রামারকে জিজ্ঞেস করে, "আচ্ছা, কটা সিন আছে, কখন শেষ হবে? ও তাহলে কখন বাড়ি যাবো?" আমি এটা কোনোদিন করি না। ওকে। তোমার মানে এই এত বছরের কেরিয়ারে তুমি এতদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রি সিরিয়ালের সাথে যুক্ত আছো। কখনো কোনো পাগল ফ্যান পেয়েছো? হ্যাঁ। মানে সে কি করেছে? মানে
তার পাগলামোটা সে কিভাবে দেখিয়েছে? দুজনকে পেয়েছিলাম। একজন সৌগত মুখোপাধ্যায় সামথিং, উনি আমাকে মেসেঞ্জারে খুব টেক্সট করতেন। ৩ জন মেসেঞ্জারে টেক্সট করতেন। উনি হঠাৎ থাকেন কোথায়, আমার ঠিক থাকার জায়গাটা মনে পড়ছে না, মানে সাউথ থেকে নর্থ এরম ব্যাপার হবে হয়তো, মানে থাকেন ওয়েস্ট বাগনানে। বেঙ্গলের মধ্যে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বাগনান। ওকে, উনি আমার নাটক দেখতে চলে গেছেন বৈদ্যবাটি। ওকে, মানে মানে মেলানো যায় না। আমি শুধু, উনি লিখেছিলেন, ম্যাডাম আপনার আজকে থিয়েটার আছে। মেসেঞ্জারে অনেক মেসেজ, অত তো পড়া সম্ভব নয়। হ্যাঁ, আমি তাকে লিখেছিলাম, হ্যাঁ আছে, পারলে দেখতে আসুন, ভালো লাগবে। উনি দেখতেও চলে এসেছেন এবং শুধু তাই নয়, আয়োজক সংস্থায় গিয়ে বলেছেন, আসলে আমি তো ম্যাডামের ফ্যান, আপনি একটু কথা বলিয়ে দেবেন। তো ওনারা বলছেন, ওখানকার আয়োজক সংস্থা যিনি ছিলেন সুকান্ত কাকু, উনি আমাদের গ্রুপে অভিনয় করতেন। বলছে, তোর কোনো ফ্যান এসেছে যেন, আমার ফ্যান। আমি খুঁজে চিনিও না, ফেসবুকের মানে প্রোফাইলে ওরমভাবে ছবি দেখলে তো বোঝা যায় না। আমি গিয়ে বললাম, হ্যাঁ বলুন ম্যাম, আমি আপনার ফ্যান, আপনি বলেছিলেন না দেখতে আসতে। আমি না অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তারপরে কথাবার্তা বলার পরে আমি ভগবানকে এবং মা বাবাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালাম যে আমার স্বপ্ন যেটা, আমার ইচ্ছে যেটা, আমি যেটা করি অভিনয়, সেটাকে নির্বাচন করে আমি কোনো ভুল করিনি। কারণ এই যে ভালোবাসাটা, এটা অমূল্য। আর আরেকজন ছিল, সে নাম মনে পড়ছে না। সে অনেক হাতে মাটির মূর্তি গড়ে। তো তাকে সেও টেক্সট করতো। আমি তাকে লিখলাম যে, "আপনার হাতের কাজ খুব সুন্দর। আ আমি যদি কোনোদিন সাক্ষাৎ হয়, আপনার হাতের একটি কাজ আমি উপহার হিসেবে চাইবো।" সে আমার ঠিকানা জানতে চেয়েছিল শুধু, এবং তার হাতের একটি গণেশ আমাকে স্পিড পোস্টে পাঠিয়ে দিয়েছিল। আরেকটা ঘটনা হচ্ছে সৈকত গায়েন। তার বাহ! নাম খুব ভালো মনে আছে, কারণ তাকে আমি আমার বিয়েতেও ইনভাইট করেছিলাম। সৈকত অনেকদিন ধরে আমার ফ্যান, ২০১৮ থেকে। তখন আমি আকাশহাটে ঝিলডাঙার কন্যা করি। এটি খুব সুন্দর ছবি, আমি পোস্ট করেছিলাম। ও সেটা শুধুমাত্র হাতে এঁকে আমাকে পাঠিয়েছিল এবং ফেসবুকে পোস্ট করেছিল। আমি দেখে ভাবছি, এটা কে? আমি তখন ওকে খুব ভালো করে চিনি না। তারপর যেখানেই নাটক হয় সৈকত যায়, ওকে আমি ভাই বলে ডাকি। ও একটু পাগল টাইপের। মানে এত পড়াশুনো করে, ও একটু পাগল, বাট হি ইজ এ জেনুইন ফ্যান। মানে তাহলে তুমি তোমার লাইফের এত ফ্যানদের মধ্যে ২-৩ জনের নাম তুমি মনে রেখেছো। মানে মানে সেই তাদের ফ্যানগুলো কাজ দ্বারা তারা আমাকে সেটা মনে মনে রাখতে সাহায্য করেছে। সাহায্য করেছে। দ্যাটস গ্রেট থিং। আই থিংক এটাই তো পাওয়া একজন একদম। অভিনয় আর যারা এটা করে তাদের জন্য প্রাইসলেস। প্রাইসলেস। হ্যাঁ, কাউন্ট করা যাবে না। সো আরেকটা জিনিস, গ্ল্যামারকে তো আমরা দেখছি সবাই। গ্ল্যামারকে তো আমরা দেখছি সবাই। সো গ্ল্যামারের আড়ালে বা সামনে যে গ্ল্যামারটা আমরা দেখতে পাই, মানে তার পেছনের বাস্তবতাটা কি? তোমার কি মনে হয়? মানে অ্যাকচুয়ালি যে গ্ল্যামারটা আমরা দেখি সেটা কি সত্যিই পেছনের বাস্তবতাটাও কি সেম? মানে সত্যি কি তোমার সেটাই মনে হয়? আমি না, যদি প্রচুর কষ্ট, মেহনত অনেক কিছু তো আছেই। ডেফিনেটলি। আমি যদি টেকনিক্যালি বলি, তাহলে খুব নরমাল দেখতে একটি মেয়েকে যদি অসাধারণ একটি মেকআপ করা হয়, তাকেও লোকে বলবে বাহ! তো মিনিমাম মেকআপ করলে তো ভালোই লাগে। যেটা ব্যাপার গ্ল্যামার, হোয়াট ইজ গ্ল্যামার, সেটা তো মানে অন্তরের। অনেকের মেকআপ তুলে দিলেও সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, আবার অনেকের মেকআপ তুলে দিলে তুমি দেখতে পাবে চোখের কোণে কালি, খুব রোগায়। এটা ডিপেন্ডস, মানে কার স্কিন কিরকম। গ্ল্যামারটা ওই হিসেবে হয় না। গ্ল্যামার তো তোমার কাজের গ্ল্যামারটা কতটা, ওর স্ট্রাগল কতটা। সেটা ইম্পোর্টেন্ট। আজকে আমি যদি বলি মনামিদি, হুম, মনামিদি অনেক সময় সর্বদাই মনামিদি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ। হুম। মনামিদি অনেক সময় উইদাউট মেকআপও শুট করে, রিলস বানায়। আমার খুব ভালো লাগে মনামিদি। এবং স্বস্তিকাদির কথা বলছি, স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকাদি তো বেশিরভাগ সময় মেকআপ করেই না, ভীষণ একটা ওকে ফাইন, একটা ক্যাজুয়াল ক্যাজুয়াল লুকেই থাকে। হয়, সেটাও বোঝা যায়। হুম। তো আমার ওটা ভালো লাগে। এখন দেখুন, মানে আ আমি যেহেতু পল্লবী টক্সে একটু তো সেজেগুজে আসতেই হবে। নাহলে আপনারাই বা কেন দেখবেন? কিন্তু কেউ যদি বলে চ না একটু ঘুরতে যাই, সেখানেও অনেক অভিনেত্রীকে দেখেছি প্রচন্ড সেজেগুজে চলে গেল। চলে এটা আমি ডিসলাইক করি। গ্ল্যামার মানে তুমি এমনি হাসবে, তোমাকে বাহ! ভাল লাগছে। সুন্দর হ্যাঁ, লাগছে। ওটা গ্ল্যামার।
স্টারডাম গ্ল্যামার কিন্তু এক নয়, গ্ল্যামারটা হচ্ছে ভেতরের গ্ল্যামারটা। এবার হ্যাঁ, আমরা দেখি সুন্দর চকচকে ব্যাপার, কিন্তু একটা জিনিস আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সর্বদা এটা মনে রাখবেন, আমরা যারা অভিনেত্রী অভিনেতা তারা এত লাইটের সামনে দাঁড়িয়ে কাজ করি না, অনেককে আমি বলতে শুনছি, এ বাবা কি মুখটা দেখ কিরকম কুঁচকে গেছে, এ বাবা দেখ চোখের তলায় কালি। এগুলো না বলবেন না, এটা আমার রিকোয়েস্ট। কেন, আপনারা যদি খুব মেকআপ করেও আলোর সামনে দাঁড়ান, আপনারা দাঁড়াতেই পারবেন না, কারণ এই আলোগুলো এত ব্যাড এফেক্ট আছে, পিগমেন্টেশন হতে বাধ্য। হ্যাঁ, আমরা- অ্যাকচুয়ালি তাই। আমরা আলোর জানি- সামনে এতক্ষণ ধরে হ্যাঁ, কাজ করা আমাদের হয়। মা জেঠিমারা রান্না করে ওই আগুন থেকেই পিগমেন্টেশন Pigmentation হয়ে হয়। যায়। হুম। আমরা বলি কি তুমি স্কিনের যত্ন নাও না, কিন্তু বুঝতে হবে যে একটা প্রচন্ড হিট তাপ আর এই লাইটগুলো থেকে এত বাজে একটা মানে বেরোয়, আমাকে Ray বেরোয়। ডক্টর বেরিয়েছিল, হ্যাঁ, একটা রে বেরোয় যেটা কিন্তু স্কিনে একদম মেলানিনে ঢুকে তাকে ক্ষতি করে। এটা আমি ডিটেলসে জানি, কেন এটা নিয়ে আমি পড়াশুনো করেছি, ডাক্তার দেখিয়েছি। ফলে আমার মনে হয় না আপনাদের ওইভাবে বিচার করা উচিত। মানে গ্ল্যামারের পেছনে আমি বলবো প্রচুর স্ট্রাগল আছে। আপনি ভাবুন না, একটা ট্রাইলনের হার্ড মেকআপ একজন অভিনেত্রী সকাল ৮টায় করছে বা ৯টায় করছে, তাকে ১৪ ঘন্টা সেই মেকআপটা স্কিনে হোল্ড করিয়ে রাখতে হচ্ছে। তারপর সে বাড়ি গিয়ে মেকআপ তুলে কতক্ষণ ঘুমোতে সময় পায়, তারপর আবার তাকে সকালে উঠে, যারা লিড করে স্পেশালি তাদের কিন্তু খুব কষ্ট। আমি করেছি এক সময়, আমি জানি এভরি ডে সেম জিনিস রিপিটেডলি হলে তোমার স্কিনে তো এফেক্ট পড়বেই। একদম সো গ্ল্যামারকে যতটা আমরা দেখি সামনে থেকে অ্যাকচুয়ালি কষ্টের, কষ্টের, মানে ওটা- অনেকটাই কষ্টের। মেকআপটা করে ধরে রাখাও কষ্টের, আর নিজের নিজস্ব স্কিন গ্ল্যামারটাকে ধরে রাখাও কিন্তু খুব অনেকটাই কষ্টের। হ্যাঁ, নো ডাউট, আমি মানি এটা। আর একজন অভিনেত্রীকে আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি মনামিদি আর স্বস্তিকাদের কথা শেষ করলাম না। ওরা কিন্তু উইদাউট মেকআপ শুট করে, রিলস বানায়, পাবলিকের সঙ্গে ইন্টারাকশন করে। দেখতে কি খারাপ লাগে? লাগে না, একদমই লাগে না। লাগে না। হুম। কেন, ওদের ভেতরটা খুব স্মাইলিং থাকে। এবং মনামিদির ক্ষেত্রে বলি, মনামিদি প্রচন্ড যোগা করে, প্রচন্ড নিজেকে মেনটেন করে। ওই লেভেলে যদি কেউ মেনটেন করতে পারে তাহলে তার কিছুই যাবে আসবে না, মেকআপ করো যাই করো। তো সবাই তো সবার জীবনে অতটা সময় পায় না। সময় পায় তাহলে না। আমার মনে হয় যদি একটু মেনটেন করা যায় তাহলে গ্ল্যামার মেনটেন থাকবে, এইটুকুই। আর এই ইন্ডাস্ট্রিতে যদি আমি তোমায় জিজ্ঞেস করি, একজন অভিনেত্রীর জন্য সবথেকে কঠিন বিষয়বস্তুটা কি এই ইন্ডাস্ট্রিতে একটা অভিনেত্রীর জন্য? টিকে থাকা, টিকে থাকা। সসম্মানে টিকে থাকা। সবাই টিকে থাকতে পারে না। না, মানে আজকে এলো, খুব ভালো চললো, সিরিয়াল হলো, ফিল্ম হলো, খুব ভালো চললো, কালকে সে মার্কেটে নাও থাকতে পারে। কারণ অপশন বেড়ে গেছে, কোয়ালিটি কমে গেছে। দ্যাটস ওয়াই টিকে থাকাটা বড় কঠিন। এবং টিকে থাকার যে অপশনগুলো জানা যায় বা বোঝা যায়, অনেকটা দেখাও যায় না, সেগুলো তো কঠিন না, সেটা সবাই মেনে নাও নিতে পারে। সেটা একটা বড় বিষয়বস্তু। তো টিকে থাকাটা কঠিন, সব থেকে কঠিন টিকে থাকা। কেননা তুমি অভিনয় না জানলেও চলবে, তোমার যদি একটু ডিজিটাল প্ল্যাটফর্মে একটু বেশি ফলোয়ার্স থাকে, তুমি চান্স পেয়ে যাবে। কিন্তু তারপর তোমাকে টিকে তারপরে থাকতে টিকে হবে। থাকতে হবে। আরো অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে। হ্যাঁ, সেগুলো তো একের উপরে এক আছে, আর আমরা আসছিও একের উপরে এক। নতুনদের জন্য ইন্ডাস্ট্রিটা কতটা ওয়েলকামিং কি মনে হয় তোমার? মানে যারা নতুন, যারা একদম স্টার্ট করছে, টলিউডে যেতে চাইছে বা সিরিয়াল করতে চাইছে, তাদের জন্য ইন্ডাস্ট্রি কতটা ওয়েলকামিং? ইন্ডাস্ট্রি তো খুবই ওয়েলকামিং, কিন্তু সবার আগে তোমার ভেতরের ট্যালেন্টটা, মানে তুমি কতটা গুণী, তুমি কতটা জ্ঞান আছে, এটা খুব দরকার। আমি আমার তরফ থেকে বললাম, অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি কাউকে হার্ট করে কথা বলছি না, প্লিজ কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। এটা যেটা হচ্ছে শুধু সেটাই বলছি, ইউটিউবার, ইনস্টাগ্রামার, ইনফ্লুয়েন্সার্স। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার কথাটার অর্থ কি? উৎসাহিত করা, উৎসাহ যোগানো। হ্যাঁ, এমন কিছু উৎসাহ আমরা দেখতে পাই ফেসবুক, ইনস্টা, ইউটিউবে, যেটা উৎসাহ যোগায় না, যেটা এন্টারটেইন করে। হুম, উৎসাহ, এন্টারটেইন, মানে আনন্দ দেওয়া আর উৎসাহিত করার মধ্যে বিস্তর ফারাক। চার্লি Actually তাই। চ্যাপলিন তার অভিনয় দ্বারা আমাদেরকে আনন্দ দিতেন,
উৎসাহিত করতেন। আর বিবেকানন্দ তার বাণীর দ্বারা আমাদের উৎসাহিত করেছেন। কোথাও মনের আনন্দ দিয়েছেন। কিন্তু উৎসাহ আনন্দের মধ্যে অনেক তফাৎ তফাৎ আছে। আছে। তো আমি আনন্দিত হই। খুব কম ইনফ্লুয়েন্সারের দ্বারা আমি উৎসাহিত হই। তো ইনফ্লুয়েন্সার বলছে, ওই হালের ভাষা বলছে। তো আ নতুন আমি অনেককে দেখেছি রিসেন্টলি আসতে, যাদের ইনস্টাগ্রামে কোটি ফলোয়ার, ইউটিউবে লক্ষাধিক ফলোয়ার, ফেসবুকে হাজার, হাজার ফলোয়ার। কিন্তু তারা যখন ক্যামেরার সামনে দাঁড়ায়, মিনিমাম লাইটটুকু নিতে জানে না, মিনিমাম সিনিয়রসদের শ্রদ্ধা করতে জানে না, স্ক্রিপ্ট পড়ে মুখস্থ রাখতে পারে না। আম তোমার মেকআপ রুমে স্ক্রিপ্ট ছাড়া বাদবাকিগুলো হয়। এগুলো দেখেছি। আবার অনেকে খুব সিনসিয়ার, ভীষণ। মানে এতটাই সিনসিয়ার, তাদের সঙ্গে পাঠ করতে গেলে মনে হয় বাহ! ভালো। ভালো বেশ একটা মানে নিজের মধ্যে একটা এন্থু পাওয়া যায় যে এর সঙ্গে পাঠ করব। মিলিয়ে মিশিয়ে। তো যেকোনো ইন্ডাস্ট্রি ওয়েলকামিং। কিন্তু টিকে থাকা, ওই টিকে রেসটা। থাকা এবং এটা ম্যাটার করে। মানে তার কি কানেকশন আছে, তার কি আছে চালচিত্রটায় সেটাও matter ট্যালেন্ট করে। কিন্তু এখন আর চলছে না দিয়ে মার্কেটে। করছে না কেউ। আমারও ওটাই জাস্ট মনে হলো, তোমাকে জিজ্ঞেস করি একটা কথা। তুমি বললে যে ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট দিয়ে শুধু কিন্তু এখন আর জাজ করছে না। তার সাথে চালচিত্রটাও খুব ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকালকার এই দিনে। এখানে একটা কোয়েশ্চেন আছে, তাহলে ইন্ডাস্ট্রিতে কি ফাদার যে ব্যাপারটা সেটা কি আছে? হ্যাঁ, খানিকটা তো আছেই। গডফাদার ব্যাপারটা খানিকটা তো আছেই। কিন্তু গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা অভিনেতা-অভিনেত্রীও আছে। মানে এখন যেহেতু অনেকটা প্যাটার্ন পাল্টেছে, এখন দেখবে সবকিছু ওই সিনেমাও নায়িকা-নায়ক কেন্দ্রিক হয় না। গল্পটা ম্যাটার করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। সিকোয়েন্সটা ম্যাটার করে, প্লটটা ম্যাটার করে। তো সবকিছুই চেঞ্জ হয়েছে তো, যে কারণে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। মানে ফাদার থেকেও তোমার কিছু করতে পারিনি। করতে পারেনি এমনও আছে। এমনও আছে, আমরা দেখি। তো সবটাই আপেক্ষিক। কিন্তু তোমার ওই যদি তুমি ওই ইনফ্লুয়েন্সার হয়েও ট্যালেন্টেড হও, তাহলে ১০০ এ ১০০। কিন্তু একটা জিনিস আছে যে গডফাদার থাকলে তুমি খুব তাড়াতাড়ি একটা জায়গা গ্র্যাব করতে পারছো। এই অপশনটা তোমার কাছে আছে। বাট আদার দ্যান দ্যাট আমার মনে হয় যারা একদম রুটস থেকে আসছে, ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা চান্স পাচ্ছে না জাস্ট বিকজ অফ দোজ রিজন, কি তার হেল্প করার মতন কেউ নেই বা তাকে সেই জায়গাটা দেওয়ার মতন কেউ নেই। আবার অনেকে তাকে জায়গাটা তৈরি করে নেয়, এটা হ্যাঁ। তাদের ট্যালেন্ট। ট্যালেন্ট যারা তৈরি করে নেয় তাদের মানে কাজ আছে। কিন্তু আপস এন্ড ডাউন আছে, বলা যেতে পারে। মানে নো ডাউট। কারণ কম্পিটিশনটা কোথাও ওই লেভেলে চলে গেছে। কারণ এখন দেখবে তুমি ফেসবুক খুললেই সবাই অভিনেত্রী, সবাই, হ্যাঁ ইউটিউব খুললেই সবাই মেকআপ আর্টিস্ট, হ্যাঁ সবাই মুয়া। সবাই মুভ কে হয়ে যাচ্ছে। কতটা কি করছে কিন্তু কারোর জানার দরকার জানার নেই। দরকার নেই। সবাই মেকআপ আর্টিস্ট, হ্যাঁ সবাই নৃত্যশিল্পী, সবাই আবৃত্তি পারে, সবাই গান গাইতে পারে। মানে মানে কান পাতা যাচ্ছে না। একটি মেলায় একটি আমারই মানে টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন পরিচিত অভিনেত্রী গান গাইছে। মানে এটা ভাইরালও হয়েছিল, আমি নাম নিচ্ছি না। কান পাতা যাচ্ছে না গানটা। সেও থামছে না, তাকেও ডেকে এনেছে সসম্মানে অর্থ দিয়ে। সেও তার ওই সাংঘাতিক কণ্ঠ দিয়ে গান গান যাচ্ছে, আর গাইছে। সেটা দর্শক শুনছে, হাসছে। এটাকে আমার কাছে একটা অপসংস্কৃতি। দরকার নেই। তুমি গানটা জানো না বলে দাও। সামান্য অর্থের জন্য মানুষের মাথা কান খারাপ করার তো কোনো দরকার নেই। বাট এটা আই থিঙ্ক এন্টারটেনমেন্টের একটা জায়গা হয়ে গেছে। এখন যেটাই তুমি খোলো, ফেসবুক খোলো, ইনস্টাগ্রাম খোলো, সবার বাড়িতে, বাড়িতে একটা করে কেউ না কেউ ইউটিউবার আছে, ইনফ্লুয়েন্সার আছে। সব একটা রিং লাইট, হ্যাঁ, একটা স্ট্যান্ড, হ্যাঁ। একটা ক্যামেরা বসিয়ে ব্যাস। দিল। বাট এইটাকে তুমি ভালোভাবে নিচ্ছ না খারাপভাবে নিচ্ছ? বিকজ সবাই চায় যে আমি নিজের একটা তৈরি করি, নিজেকে তৈরি করি, নিজের কেরিয়ার তৈরি করি। তো এই জিনিসটা কি খারাপ না ভালো? কি মনে হয় তোমার? চেষ্টাটা ভালো, কিন্তু মুড়ি আর মুরকি মিশে গেলে সেটা ভালো না। চেষ্টা ভালো। তুমি যদি সত্যি আমি দেখি, আমি অনেক মানে ইউটিউবারকে ফেসবুকে যারা বলি ওই ইনফ্লুয়েন্সার হ্যাঁ, ফলো করি অনেককে। যেমন ভালো রান্না ধরো কেউ করে, নতুনত্ব আছে, আমি ফলো করি। রান্নাটাও একটা শিল্প। হ্যাঁ। ধরো কেউ সুন্দর নাচে, আমি যেমন ক্লাসিক্যাল ডান্সার, কেউ ধরো খুব ভালো হিপ হপ নাচছে, আমি ফলো করি। আবৃত্তি করছে কেউ খুব ভালো আবৃত্তি লিখে নিজে আবৃত্তি করে, ফলো করি। ভালো জিনিসটা ফলো করি, ভালো মন্দ দুটোই থাকে।
কেউ কেউ আছে ফোনটা সর্বদা এরম এরম করেই যাচ্ছে, ঘষেই যাচ্ছে, হাতও ব্যথা হয় না, চোখও ব্যথা হয় না। তো আমি ওটার পক্ষপাতী নই। আমি একটা জিনিস করব, কোয়ালিটি টাইম করব, হয়ে গেল, দ্যাটস ইট। সবকিছুর জন্য টাইম আমার জীবনে অ্যালটেড। তো যে কারণে ভালো জিনিস আমি দেখি, আমি তার পক্ষে। কিন্তু উৎপাটাং কেউ একটা কিছু বানিয়ে নিল, একটা লাইক দিয়ে দিলাম, আমি ওটা করি না। ওটা যদি দেখি চোখে পড়ে, ভালো লাগে তখন আচ্ছা সোয়াইপ তখন আমি ওই ব্যাপারটা ঘুষিয়ে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তোমার কি মনে হয় টলিউডের কানেকশন থাকাটা কি ইম্পোর্টেন্ট আজকের টাইমে? ১০০ ভাগ, ১০০ ভাগ। আমি তোমার কথা মানে ওভারল্যাপ করে বললাম ১০০ ভাগ ইম্পোর্টেন্ট। আমি এটা নিজে বুঝি। কানেকশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমি পিয়ার করতে পারি না। আজও দাঁড়িয়ে পারি না বলতে যে দিদি, 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 হুম। মানে যারা এক্সিকিউটিভ প্রোডিউসার তাদেরকে বলতে পারি না যে একটা কাজ দাও। কফি খেতে যেতে পারি না। কোনো পরিচালকের সঙ্গেও সময় দিতে পারি না, প্রোডিউসারকে তো দিতেই পারি না। তাহলে তো বহু বছর আগে এগুলোর অপশন ছিল, আমি করে ফেলতেই পারতাম। কিন্তু আমি সেটা চয়েস করিনি। বিকজ আমি টোটালি একজন ফ্যামিলি পারসন। আমার শুটিং হয়ে যায়, আমি বাড়িতে বাবা-মার কাছে ফিরে আসি। সুন্দর করে আমার খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে-টুমিয়ে আবার পরের দিন শুটিংয়ে যাই। এই করে আমি যতদিন কাজ করতে পারবো করব, তারপর তো আমার আছে, আমার অনেক অপশন আছে। সেটাই। এবার যারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে বা মেনে নিয়ে এগিয়ে যাচ্ছে, কানেকশন বিল্ড করছে, তাদেরকে আ কি বলতে চাও তুমি? মানে কি বলবে তুমি? কিছু বলব না। এটা তাদের চয়েস। তারা যেটা ভালো মনে করছে, করছে। আমি দেখো, আমি অভিনয় করলাম, করে যে অর্থটা পেলাম, সেই অর্থটা আমার কাছে ঠিক আছে, এনাফ। আমার কাছে যদি একসাথে ২ টো প্রজেক্ট আসে, আমি তাও করেছি। ২ টো প্রজেক্ট করলাম, ঠিক আছে। আমার বাবা একটি কথা বলেন, "যতটা তোমার দরকার, ততটাই উপার্জন করো। যেটা দরকার নেই যদি উপার্জন করো, সেটা অপচয় হবে।" খাবারের ক্ষেত্রেও তাই, কিছু কেনাকাটির ক্ষেত্রেও তাই। এটা আমার জীবনের একটি শিক্ষা। তো আমার জীবনে যতটা প্রয়োজন, আমি ততটা উপার্জন করেছি। তার থেকে যদি কিছু গড়ে নেওয়ার দরকার হয়েছে, ধরো এইটা কিনবো, ওটা কিনবো, আমি উপার্জন করে করেছি। কিন্তু অতিরিক্ত লোভ আমার ভেতরে তো নেই। আমি তো চাইনি যে আমার একটা হঠাৎ করে ২ টো গাড়ি কিনে ফেলবো, ৪ টে কোটি টাকার মানে ফ্ল্যাট কিনে ফেলবো। এটা যারা কিনছে আমি তাদের মোটেও অসম্মান করছি না, ডিমোটিভেট করছি না। করো। আমার মনে হয়নি, আমি তাই করি। করিনি। ওকে। তোমার কি মনে হয় টলিউডে গ্রুপিজম আছে? হ্যাঁ। একদম চলে সেটা ভালোভাবে? হুম। মানে এটা আর্টিস্টদের বেশি আছে। আমি নিজে মানে একজন শিল্পী হয়ে কথাটা বললাম। আর্টিস্টরা আর্টিস্টদের বেশি গ্রুপিজম করে। আমি আমার যেকোনো ফ্লোরে গিয়ে আগে টেকনিশিয়ানদের সঙ্গে বেশি বন্ধুত্ব হয়। মানে এই যে যারা ক্যামেরা করে, যারা ট্রলি সেটিং করে, যারা আলো করে, যারা মেকআপ করে, তারা আমার ভীষণ বন্ধু হয়ে যায়। মানে আমি তাদের যেচে ডেকে কথা বলি। আর্টিস্টরা খুব সিলেক্টেড বন্ধু হয়। কারণ আমি না ওই বেকার পিএনপিসি, বেকার ওই গুজগুজ ফুসফুস আমার ভাল লাগে না। আর এটা বেশি হয় টলিউডে। মানে ইন্ডাস্ট্রিতেই আছে এই ব্যাপারটা। এটা ছেলেদের ঘর থেকে মেয়েদেরটা করে বেশি হয়। সে ওকে। যেকোনো জায়গা, যেকোনো জায়গাতেই। বেশি গসিপ করে। হ্যাঁ, বাট এটা কথার কথা। বাট ছেলেরা গসিপ করে এটা তো হতে পারে না। না, ছেলেরাও গসিপ করে। একটু আলাদা। আলাদা। মেয়েদের লেভেলটা আলাদা, ছেলেদের লেভেলটা আলাদা। ওকে। বাট গসিপ হয়। গ্রুপিজমও হয়। হুম। কি মনে হয় যে লবি না থাকলে মানে এমনও গ্রুপিজম হচ্ছে, ধরো আমি বলছি, ABCD দিয়ে বলছি। আমি কাউকে মানে অসম্মান বলছি না। করবে না। হ্যাঁ। ওকে। ধরো ABCDEFG এদের সাথে বসে। তো একটু আলাদা। পড়াশুনো করে, গান শোনে, নিজের মতো ধরো রিলস বানায় বা নিজের মধ্যে থাকে। একই ঘরে বসে কিন্তু নিজের যে টিফিন সেটা সে নিজে খায়। বাদবাকিরা একসাথে তারা একই ঘরে বসে একে না শুনিয়ে গল্প করছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। মানে এর গ্রুপ তৈরি হয়ে গেল। তারাই কোনো পার্টিতে গেলে একসঙ্গে যাচ্ছে। কিন্তু সেখানে নিমন্ত্রিত নয়। একে ডাকছেই না। বাদ। মানে এইভাবে গ্রুপিজম করে আলাদা করে দেওয়া এটা হচ্ছে। আমার ক্ষেত্রে অসংখ্যবার হয়েছে। ওকে। আমি ১ম কষ্ট পেতাম। কখনো, কখনো কাঁদতাম বোকার মতো। কিন্তু আমার গুরুজনেরা বুঝিয়েছেন যে যারা গুণী হয়, যারা ট্যালেন্টেড হয়, তারা একা হয়। সবসময় তারা একা হয়। মানে জীবনানন্দ দাশের কথায়, নিজেরই মুদ্রা দোষে হতে চলেছি সকলের থেকে আলাদা। তো আমি এটা ভীষণ মনে গেঁথে নিয়েছি, বিশ্বাস করি। আলাদা হয়ে আমার কোনো দুঃখ নেই। আই এম সো হ্যাপি। আরেকটা কথা বলা হয় যে টলিউডে লবি না থাকলে কাজ পাওয়া যায় না। সো লবিবাজিটা খুব ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায়।
কি মনে হয়? না, না, না। লবি সেক্ষেত্রে নয়। তোমাকে ওই যে বললাম, তোমাকে একটু যোগাযোগ কানেকশন এ থাকতে হবে। মানে আম ধরো ইপিদের সঙ্গে যোগাযোগে থাকতে হুম, হবে। চ্যানেলের ইপিদের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে। এইটা আমি আজও শিখতে পারিনি। আমি সত্যি শিখতে পারিনি। আমার যখন দেখা হয়, যখন চ্যানেল থেকে কোনো ডাক আসে এই চরিত্রটার জন্য, দেখা হয় ইপির সঙ্গে, "হ্যাঁ, ভালো আছেন?" দ্যাটস ইট। এর পরের কথাটা আমার আসেই না। "কেমন আছো?" ওই যে বাজেভাবে বলে যাকে বলে খেজুরে আলাপ, আলাপ। ওকে। এইটা আমার ভাই আসে না। তো আমি খুব নরমালি গিয়ে মেকআপ করলাম, অডিশন দিলাম বা ধরো লুক সেট হলো, চলে এলাম। পরে শুনলাম হয়েছে, আনন্দ পাই। বাবা-মাকে বলি বা এখন বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে বলি। আর হয়নি, ওকে ফাইন। তার জন্য যে কেঁদে ভাসিয়ে দিলাম না, পরে হবে। কারণ ওই যে বললাম যে আমার কোনো লোভ নেই। আমি যদি আমার কাছে এই মাইকটাও ভগবান, যে ক্যামেরায় শুট হচ্ছে সেটাও ভগবান। তো আমি এদেরকে ছুঁয়ে বলছি, আমি যদি ৬ মাস কাজ নাও করি, আমি যেরকম টাইপের মানুষ আমার চলে যাবে। এবার যাদের চলবে না, যাদের আকাশ ছোঁয়া আ আকাঙ্ক্ষা স্বপ্ন। কামনা, হ্যাঁ, হুম। তাদেরকে পায়ে তো পড়তেই হবে। কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই করতে হবে। হয়। কিন্তু আমার তো ওটা দরকার নেই। আমি খুব সংযমী একটা মানুষ। আমি ঠিক নিজেকে চালাতে পারবো। বাট একজন অ্যাম্বিশিয়াস যদি আমি বলি, একজন খুব অ্যাম্বিশিয়াস একজন অ্যাক্টরস, হুম, তাকে কাজ পেতেই হবে। তার অনেক বড় স্বপ্ন। তার জন্য তাকে এগুলো করতে হচ্ছে। তো এই জিনিসটা obviously আমি খারাপ বলছি না কাউকে, না, খারাপও নয়। না, না, না। তার জায়গা থেকে সে তার হয়তো ঠিক, চয়েস এটা। তার চয়েস এটা। কিন্তু এই জিনিসগুলো তাকে করতে হচ্ছে বাই চয়েস। ইটস হুম, নট দ্যাট কি সেও চাইছে। বাট হুম, বাই চয়েস সে সেটা চুজ করছে যে আমাকে হুম, করতেই হবে। হুম, বিকজ আই হ্যাভ বিগ ড্রিম, হুম, যে আমি আমার লাইফে আরো কিছু অ্যাচিভ করব, আরো কিছু হুম, করতে চাই। হুম। সো সেই ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে সে তো রং নয়। আই মিন টু সে, সে না, তো কোনো ক্ষেত্রে ভুল না, নয়। এটা বললাম না, শুরুতে একটা কথা বললাম, সবটাই খুব আপেক্ষিক। হুম, তুমি কিভাবে কাজ পাবে ইটস আপ টু ইউ। কিন্তু যে কাজটা পেলে সেটা তুমি জাস্টিফাই করো। এটা হ্যাঁ, আমার বক্তব্য। তুমি খুব পিয়ার করে হোক, লবিবাজি করে হোক, গডফাদার ধরে হোক, যা খুশি করে কাজটা পেলে। হুম, তুমি ভাই ফ্লোরে এসে ধ্যাড়াচ্ছ, তাহলে পারছই না। তখন মনে হয় এ কেন এলো? এমনও হয়েছে। তখন আচ্ছা। মনে হয় কেন? তখন মনে হয় না এর দরকার ছিল না, থাক। আমার এমনও অফার এসছিল, তখন আমি কলেজে পড়ি না, কলেজে সবে ঢুকেছি। আমি সবসময় এরম গোলুমলুই। আমি কোনো সময় এরম ছিলাম না। আমি মাঝে খুব রোগা হয়েছিলাম। কিন্তু তারপরে দেখলাম কেমন একটা বিচ্ছিরি নিজেকেই নিজে দেখতে লাগছে। এটাই আমি ঠিক আছি। তো আমি সিনেমার জন্য আমায় ডাকা হয়েছিল এবং আমার চারপাশে যারা গেছে তারা দেখছি পুরো 0 ফিগার। আর আমি না নিজেকে দেখছি আমি কেন এখানে এলাম? আর আমি কোনো মেকআপ করে যাইনি। ওকে। লিটারেলি কোনো মেকআপ করে যাইনি। আর আমি মেকআপ করতে বেশি ভালোও বাসি না, প্রয়োজন ছাড়া। তো আমি গেছি, পিঠে একটা ব্যাগ নিয়ে, পুরো মনে হবে মানে একটা কলেজ গার্লই এসছে। তো সবার সবাইকে ডাকছে, ঘরে প্রোডিউসার আমাকেও ডেকেছিল। আমি এটা খুব খুল্লা আজকে শেয়ার করছি, হ্যাঁ? হুম, তাতে আমার কিছু যায় আসে না। বলো, বলো। তো প্রোডিউসার বসে আছেন, পাশে আরেকজন বসে আছেন। এ তো অনেক মাথা থাকে একটা সিনেমা করতে গেলে। এবার তারা কথা বলতে গিয়ে ১ম এই জিজ্ঞেস করল, "তোমার কোথায় স্কুলিং? তুমি এখন কি করছো করে-টরে? তোমার বাবা কি করেন?" হুম, আমি বললাম, "আমার বাবা একজন সরকারি কর্মচারী, রাইটার্স এ চাকরি করতেন।" "তুমি অভিনয় করতে কেন এসেছো?" আমি বললাম, "মানে?" "না, মানে তুমি অভিনয় করতে কেন এসেছো?" আমি তখন কলেজ তো, তখন আমি এক কথায় প্রকাশটা অতটা করতে পারতাম না। এখন যদি আমাকে প্রশ্নটা করা হতো তাহলে বলতাম, অভাবে নয় স্বভাবে এসেছে। আমার স্বভাব, আমার ভালো লাগে। অভিনয়টা আমার নেশা। আমি নেশা করতে এসেছি। তো ওকে। তখন অতটা ব্যাপার ছিল না। তো তখন উনি একটা কথা বলেছিলেন যে, "দেখো, আ ফিল্ম তো একটু রোগা হতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, সে ঠিক আছে রোগা হওয়াই যায়, হয়ে যাব। না আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো তোমার আগে অনেকজন তো এলো, অডিশনও দিল। আমরা তোমাকে অডিশন দেবো না, তুমি থিয়েটার করো। তোমাকে" ওই একটা আবৃত্তি করে আর গান করে শুনিয়েছিলাম। ভালো লেগেছিল তাদের। তো বলেছিল, "দেখো যদি বলি একটা কথা, তাহলে তোমার খারাপ লাগবে না তো?" আমি বললাম, "না, বলুন।" বলল, "তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হতে পারে। কারণ তুমি তো লিড করবে।"
নাম আচ্ছা আচ্ছা, মানে কিরকম স্যাক্রিফাইস, তখন তো নতুন বুঝিনি। তারপরে ওনারা বললেন, আপনারা সকলেই জানেন এখন স্যাক্রিফাইস মানে কি? মিনিং অফ স্যাক্রিফাইস। হুম, আমি বললাম না না না, দেশের জন্য প্রাণ দেওয়া স্যাক্রিফাইসটুকু জানতাম, এই স্যাক্রিফাইসটা তো জানি না, আমি পারবো না বলে সেই যে আট জোর করে পালিয়ে এসেছি। তারপরে তারা আমার 40 বার ফোন করেছিল, আমিও একবার ফোন ধরেও ছিলাম, ধরে বললো তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি অভিনয়টা করো। আমি তাতেও যাইনি, ভয়ে যাইনি। মানে এই লেভেলের ছোট তো তখন আমি, তো বাড়িতে বলতেও তো পারছি না, তো আমি ভয়ে যাইনি। আদারওয়াইজ মানে আমি যদি চাইতাম সেই সময়, তাহলে গ্রাফটা অন্যরকম হতো। আমি চাইনি, সেজন্য আমার গ্রাফটা আমার মতো হয়েছে। মতন বাট আই আছে। সো হ্যাপি উইথ দ্যাট, কারণ But- আমি হুম, অভিনয়টা করি। দিনের শেষে আমার খিদে অভিনয় করা, সেটা আমি রেডিওতে করি, সেটা আমি ডাবিং আর্টিস্ট হয়ে করি, সেটা আমি থিয়েটারে করি, সিনেমায় করি, টেলিভিশনে করি, আমার কিছু যায় আসে না, অভিনয়টা আমি করি। আমার আরেকটা খুব জানার বিষয়, সেটা হচ্ছে তুমি বললে স্যাক্রিফাইসটা। স্যাক্রিফাইস এভরিওয়ান নো লাইক কি? টলিউড ইন্ডাস্ট্রিতে স্যাক্রিফাইস করাটা ফাইন, বাট তোমার মনে হয় যে টলিউড ইন্ডাস্ট্রি ছাড়াও যেখানে উমেন্সরা আছে, কাজ করছে, বা কর্পোরেট হোক বা অন্য কোনো জায়গাতে হোক, সেখানেও এরকম কিছু আছে কিনা স্যাক্রিফাইস করার বিষয়টা? ফর অ্যাম্বিশনস উমেন, তাকে এগোতে হবে, তাকে যেতে হবে। এটা আমি তো ওই সেক্টরের নই, সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমার শোনা কথা নিশ্চয়ই আছে। মানে আমি শুনেছি কিছু মানুষের থেকে যে কর্পোরেট লেভেলেও এটা সাংঘাতিক পরিমাণে আছে, বাট আমি সেটা সম্মুখীন হইনি বলে আমি সঠিকটাও হয়তো নাও বলতে পারি, কিন্তু আমি শোনা কথা এটা। কেন মনে হয় যে মেয়েদের একটু বেশি স্যাক্রিফাইস করতে হয় সবসময় সব বিষয়তেই? সেটা কর্পোরেট হোক, নিজের লাইফ হোক, বা টলিউড ইন্ডাস্ট্রি হোক, সব জায়গাতে একটা এরকম ব্যাপার আছে যে স্যাক্রিফাইস তোমাকেই করতে হবে। এটা তো ঈশ্বরের সৃষ্টির ভুল, কারণ ঈশ্বর মেয়েদের এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, তাদের দেবার ক্ষমতা পুরুষের থেকে হয়তো অনেক বেশি তার জন্য সৌন্দর্যে বলো, সবকিছুতেই বলো। তো সেই জন্যই হয়তো করতে হয় এটা। এটা ঈশ্বরের সৃষ্ট প্রাকৃতিক নিয়ম, এটা তো কিছু করার নেই। মানে আমি খুব প্রাউড ফিল করি যে মেয়েদের স্যাক্রিফাইস করতে হয়, কারণ মেয়েদের ক্ষমতা আছে, তাই পারে। বাকিদের নেই। তোমার কি মনে হয় টলিউড এবং বলিউডের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রফেশনালিজম কারটা ভালো? বলিউড, মানে কি কি জিনিস তোমার মনে হয়েছে তাদের? টাইমিং সেন্স, হসপিটালিটি, ওকে। তোমার যেটাকে বলে রেমুনারেশন, হুম। বিহেভিয়ার, আর্টিস্ট প্যাম্পারিং, সমস্ত কিছুতে। বলিউডের বেস্ট। এবং তাদের পুঁজি টলিউডের থেকে অনেক 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 বেশি। তাদের একটা গানের শুটিংয়ের যা কস্টিং, আমাদের 2টো এপিসোড হয়ে যাবে, 2টো কেন আরো বেশি এপিসোড হয়ে যাবে তাতে। এই রিজনটা কেন? মানে টলিউড ইন্ডাস্ট্রিতে কেন কোনো সেরকম কোনো প্রোডিউসার নেই যে কি টাকা লাগাতে পারছে বা আমাদের আশেপাশের ফিল্মগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছে? বিকজ টলিউড ইন্ডাস্ট্রি আমরা বাংলাটাকেও বলছি, সেম অ্যাজ ইট ইজ সাউথকেও কিন্তু আমরা টলিউড ইন্ডাস্ট্রি বলি। সো যদি আমি দুটো কম্পেয়ার করি, সাউথ অ্যান্ড বেঙ্গল, সেখানেও কিন্তু আমি বলবো সাউথ ইজ বেস্ট। ওখানকার সাউথ তো আবার ইন্ডাস্ট্রি বলিউডের থেকেও বেস্ট। হ্যাঁ, সেটা আরেক লেভেলের বেস্ট। তো সেখানে এখানে দেখো পুঁজিটা কার কাছে কিরকম থাকবে, বা কে কতটা পুঁজি জোগাড় করতে পারবে, বা কে কতটা পুঁজি, এটা তো প্রডিউসার লেভেলের আলোচনা। এবার বরাবরই বলিউডের থেকে টলিউডের পুঁজিটা বরাবরই কম। যেরকম আমার জানা একটা কথা বলি, তরুণ মজুমদারের একটি সিরিয়াল হয়েছিল দুর্গেশ নন্দিনী, ইটিভি বাংলায়, সেখানে আমার বাবা কাজ করেছিলেন, অবিরাম স্বামীর একটা চরিত্র। সেই জন্য জানি ওটা 10 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল সেই সময়। ওকে। তো হাইফাই বাজেটের প্রজেক্ট ছিল, সেটা রামোজিরাও ফিল্মসের ছিল। সেখানে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, তাপস পাল, মানে এ থেকে শুরু করে আমার যাদের নাম মনে পড়লো বললাম, প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী। তো নায়ক নায়িকা ছিলেন নতুন, এবং সেখানে তরুণ মজুমদারের মতো একজন চিত্র শিল্পী সিরিয়ালে শুট করছি, শুটিংটাই হচ্ছে সিনেমার মতো। এবার এই উদাহরণটা কেন দিচ্ছি, বাজেটটা ছিল সিনেমার কিন্তু হয়েছে সিরিয়াল, কিন্তু তারপরে কিন্তু প্রডিউসারের টাকা ওঠেনি, প্রডিউসার কিন্তু মার খেয়েছে অনেকটা। আচ্ছা। এই কারণেও হতে পারে টাকা অনেকে লাগাতে পারে না বা চায় না। হুম। কারণ দেখো কোনটা মার্কেটে খাবে
গড নোজ, মানে ইটস ডিপেন্ডস অন ইয়োর ইয়েস, এটা তো একদম মানে বড় কথা। আই থিঙ্ক সবাই সব ফিল্ম করে, বাট কটা ফিল্ম চলে সেটা একটা একদম। বড় লেভেলের কথা। তুমি যদি বলিউডের সুযোগ পাও, যাবে? হুম, মানে কিরকম কাজ হলে তুমি যেতে চাইবে? এখন তো কাজের অনেক রকম ধরন আছে না, যে এই ভালো স্টোরি হতে হবে বা ভালো। ভালো চরিত্র হলেই আমি যাব, এবং পেয়েছিলাম কাজ। ওকে। একটা শর্ট ফিল্মের কাজ পেয়েছিলাম। ওখানে বেসিক্যালি একটা টেকনিক আছে। মানে ফার্স্টে থিয়েটার করতে হয়। থিয়েটার দেখতে ওখানে ভালো, ভালো ডিরেক্টর, প্রোডিউসাররা যান, যেটা কিন্তু আমাদের টলিউডে নেই। হ্যাঁ। তুমি ভালো থিয়েটার শুধু মানে কিছু সেলিব্রিটি কাস্টিং হলে তারা যদি টিকিট দেয় তখন ডিরেক্টররা হয়তো দেখতে যায়। প্রোডিউসাররা তাও যায় না। কিন্তু ওখানে এটা নিয়ম যে ওরা থিয়েটার থেকে কিছু লোক নেয়। হুম। হ্যাঁ? তো সেখানে থিয়েটার করে সেখানে কিছু লোক আসে থিয়েটার দেখতে। সেখান থেকে পিক করে ভালো, ভালো আর্টিস্টদের। তো আমি আমার থিয়েটারেরই কাজ দেখে মুম্বাই থেকে একজন স্ক্রিপ্ট পাঠিয়েছিল। সেটা একটা অ্যাড ফিল্মের কাজ ছিল। কিন্তু তখন আমার এখানে সিরিয়াল চলছে, যেতে পারিনি। নেক্সট একটা শর্ট ফিল্ম যেটা বলতে যাচ্ছিলাম, সেটা একটা পুরো প্রস্টিটিউট এরিয়া নিয়েছিল, এবং সেটার স্ক্রিপ্টটা এতটাই বোল্ড ছিল, গল্পটা অসাধারণ ছিল। তো যে চরিত্রটা আমাকে দেয়া হয়েছিল তার অভিনয়টাও অসাধারণ ছিল। কিন্তু ওই রিভিল করার ব্যাপারটাই আমার আপত্তি। যে কারণে আমি করতে পারিনি। মানে বোল্ড চরিত্র ছিল বলে তুমি ওটাকে। প্রস্টিটিউটের চরিত্র। ওকে, ওকে। তো তুমি তো তার জন্য সেখানে যেতে কিন্তু স্ক্রিপ্টটা মানে আনবিলিভেবল, ভীষণ সুন্দর আমি পড়েছিলাম। ওকে। আর ওদের খুব কম্প্যাক্ট হয়। মানে বেশি ফেনায় না। যার ওকে। ফলে ভালো লাগে। যেতে পারিনি। আগের বছর আমি তখন বুলেট সরোজিনী করি স্টার জলসায়। আমার একটা কাজ এসছিল স্টার প্লাসের সিরিয়ালের। আ সেখানেও একটি চরিত্র, কিন্তু আমার তখন পারিবারিক কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েন। তারপর আমি আর মানে যোগাযোগই করিনি তার সঙ্গে। এটা ফ্যাক্ট। সে আমার সাথে ইনস্টাগ্রামের মেসেজে যোগাযোগ করেছিল। আচ্ছা। তো এটা আমার শুধু বলিউডে না, টলিউডেও হয়েছে। আকাশ আটে প্ল্যাটফর্ম 8 বলে একটা ওটিটি আ এ আছে, আ আ চ্যানেল আছে। সেখানে একটি কাজ ছিল। সেটার অপোজিটে ছিলেন শিলাজিৎ, চান্দ্রেয়ী। সেখানেও একটা খুব বোল্ড চরিত্র। করিনি। ওকে। কি মনে হয় যে ওটিটি আসার পরে কি পরিবর্তন এসেছে? মানে কিরকম পরিবর্তন? এখন তো ওটিটি আসার পরে এরকমই হয়। হ্যাঁ, এক্সাক্টলি। মানে এই ফিল্ম পরিবর্তন এসছে। সিনেমা হলগুলো খুব মার খুব খাচ্ছে। মার খাচ্ছে। মানুষের সিনেমা দেখার প্রবণতাটা ফোনে বেড়ে গেছে, যেটা আমি মনে প্রাণে অপছন্দ করি। আমি এখনো সিনেমা হলে গিয়েই সিনেমা দেখতে যাই। আর হ্যাঁ, ধরো জি5 বা হইচই বা অ্যামাজন প্রাইম, এগুলোতে ধরো কিছু, কিছু সিনেমা যেগুলো ভীষণ ইচ্ছে করছে দেখতে, সেইটা টুক করে দেখে নিলাম। কিন্তু সত্যি কথা, আমার ফোনে সিনেমা দেখতে গেলে ঘুম পেয়ে যায়। কারণ সিনেমা হল মানে একটা অ্যাম্বিয়েন্স দরকার। সেটা একটা বড় অবভিয়াসলি একটা মানে অ্যাম্বিয়েন্স একটা আছে। বড় পর্দা, সেখানে লাইট, ডলবি সাউন্ড, তবে না আমার কনসেনট্রেশনটা ওখানে যাবে। আমি জানি না আপনারা কি মত, কিন্তু আমার মতে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা বেটার। তো ওটিটি এসে অবশ্যই একটু দেখাটা বেটার। সিনেমা হলগুলোকে মার খাওয়াচ্ছে, এটা আমার মনে হয়। ওটিটি আসার পরে আই থিংক আমার মনে হয় সিনেমা হলের সাথে, সাথে আরেকটা জিনিসও ভালো হয়েছে। এটা হয়তো খারাপ বললাম। সেটা হচ্ছে যে অনেক নতুন, নতুন অ্যাক্টরসরাও কিন্তু ওটিটি তে প্ল্যাটফর্মে কিন্তু নিজেদের ফেস দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা ভালো বলা যেতে পারে। হ্যাঁ, মানে এটা আবার তোমায় বুঝতে হবে, সব নতুনরা যে সুন্দর রেমুনারেশন পাচ্ছে সেটাও না। সেটাও নয়। এটাও আরেকটা ব্যাপার। আমি দ্যাটস ট্রু। নিজেই শুনেছি, নিজেও ফেস করেছি। অতিরিক্ত কম টাকায় ওটিটিতে কাজ করানো হয়। নতুন ফেস হলে, মানে তুমি ধরো ওটিটিতে নতুন ফেস হচ্ছ, সেখানে তোমাকে খুব বার্গেনিং করবে। আগে যে একটা প্রশ্ন করেছিলে না যে বলিউড, টলিউডের ডিফারেন্সটা কি? হুম। একটা মেইন পয়েন্ট আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বার্গেনিং। আচ্ছা। বলিউডে একটা সাম্মানিক যেটা দেয়া হয় রেমুনারেশন, সেটা একটা লেভেল আছে বার্গেনিং এর। এখানে তো আলু, পটল, মাছ এর মতো বার্গেনিং করা হয় শিল্পীদের সাথে। এটা খুব ইরিটেটিং। তো এই ব্যাপারটা কিন্তু সবাই ফেস করে। বার্গেনিং করা। যথেষ্ট সম্মান দেওয়া হয় শুধু এটা ভেবেই যে স্ক্রিনে আছে, ক্যামেরায় আছে, সো যা দেবো আমি চলে আসবে। এরকম একটা ব্যাপার বা না, মেন্টালিটি যদি কাজ করছে। খুব বড় স্টার কাস্ট হয়,
চলো দেবকে নিয়ে কোনো ওটিটি হচ্ছে, এখন দেব যে টাকাটা চাইবে সেটা দিতেই হবে। হ্যাঁ হয়তো মার্সি করে কিছু কমালো, কিন্তু ওটা হতে পারে না যে মানে যেটা ধরো আমি একটা কথা বলছি, 10 টাকাটা কখনোই বার্গেনিং করে ওরা 5 টাকা নেওয়াবে না, সেটা 9 টাকা হতে পারে বলছি সাপোজ, কিন্তু নতুন হলে তারা ডিপ্রাইভ হয়, আমি জানি এটা। আর থিয়েটারের ছেলেমেয়েরা যদি নতুন আসে তারা তো জান লড়িয়ে কাজ করে, কিন্তু টাকাটা কম পায়। ওকে, এবার আসি আর একটা জিনিস, এই ইন্ডাস্ট্রির এত গ্ল্যামার নিয়ে আমরা কথা বললাম, এমন অনেক স্টোরি আমরা জানতে পারলাম, কিন্তু কিছু স্টোরি এমন আছে যেগুলো হয়তো অনেকে জানেই না। সেটা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ নিয়ে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট আলোচনা হয়, হয় না এমন নয়, বাট অনেকেই আছে অ্যাক্টর বা অ্যাক্টার্স, তাদের নিজস্ব মেন্টাল হেলথও কিন্তু খারাপ হয়ে গেছে জাস্ট বিকজ অফ শোজ, রিজেকশনস অ্যান্ড অল। তো সেটা নিয়ে তুমি কি বলবে? খুব বড়, খুব সুন্দর একটা প্রশ্ন পল্লবী করেছে, এর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। তো মেন্টাল হেলথটা ভীষণ ম্যাটার করে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে এটা যে শুধু রিজেকশন, কাজ নেই সেটা নয়, সেটা তো একটা বড় কারণ। তোর কাজ করতে করতেও মেন্টাল হেলথ ভালো থাকে না, যেটা আমার সাথে হয়েছে। ওকে, যে চরিত্রটা করছি সেখানে ধরো একটু পার্সিয়ালিটি করে চরিত্রটাকে একটুখানি একটু কোণঠাসা করা হচ্ছে, শেডেড করে দিল। হুম। হ্যাঁ, বা সেরকম যারা কথা বলতে পারে না তাদের সংলাপ আছে, যারা অভিনয় করতে পারে তাদের সংলাপ নেই। হুম, হ্যাঁ, এরকম অনেক কিছু হয়, অনেক কিছু হয়, মানে পার্সিয়ালিটিটা লেভেলের হয়, তখন মেন্টাল হেলথ ডিস্টার্বড হয়। আবার ধরো র্যাগিং হলে মেন্টাল হেলথ ডিস্টার্বড হয়। ওখানেও র্যাগিং হচ্ছে বা হয়? ডেফিনেটলি হয়। টলিউডের র্যাগিং তো আলাদা লেভেলের, আমি শুনেছি স্কুল কলেজে র্যাগিং হয়, না, টলিউডেও হয়। ইন্ডাস্ট্রি লেভেলের র্যাগিং সেটা কি ধরো রকম? ওই যে গ্রুপিজম বললাম, হ্যাঁ হ্যাঁ, গ্রুপে হচ্ছে। হচ্ছে। তো বা ধরো তুমি এমন একজন অভিনেত্রী যে ধরো এমন একজন পরিচালক আছে যে খুব পাত্তা পেতে চাইছে, কিন্তু তুমি তাকে পাত্তা দিচ্ছ না, তুমি নিজের মর্জি মতো অভিনয় করছো, নিজের কাজটা ভালো করে করছো, তাহলেও তুমি র্যাগড হবে। তুমি একদম পিছনে হয়তো তোমাকে দাঁড় করালো, সবার লাস্টে তোমার ক্লোজটা হলো, সবার লাস্টে তোমার প্যাক আপ হলো। বাহ! মানে এগুলো কোনো অভিনেত্রী এইভাবে বলবে কিনা জানি না, কিন্তু আমি বললাম মানে এরকম আই হয়। হ্যাভ মাই গাটস। হ্যাঁ, হ্যাঁ, এটা এরকম হয়। হয়। বাহ! আমার সাথে হয়েছে তাই আমি বললাম। কিন্তু তারপরে যখন আমি সেই পরিচালকের সাথে খুব সুন্দর করে কথা বলেছি, সুন্দর করে আই মিন টু সে মানে আ আমারও একটা অ্যাটিটিউড আছে যে আমি কাজ করে বেরিয়ে যাই। সেটা অ্যাটিটিউড লোকে বলে। কিন্তু আমার মনে হয় কাজ করা ওইটুকুই তো সম্পর্ক। কিন্তু তারপরে ওই যে হ্যাঁ, ভালো আছো কথা বলাটা ওটাও আমি সময় দিতাম না। সেটা ওই যখন একটু কথা-টথা বললাম তখন দেখলাম ব্যাপারটা একটু মেল্ট হলো। ঠিকঠাক হলো। তারপরে বুঝলাম যে না, মানে ব্যাপারটা শুধু কাজ করব চলে যাব ওটা করলে হবে না। একটু কমিউনিকেট করতে হয়। ওটা কোথাও আমারও হয়তো ভুল ছিল। তো র‍্যাগিং তো হয়। সেটা তুমি কিভাবে হ্যান্ডেল করবে তোমার বুদ্ধিদীপ্ততার সঙ্গে সেটা সেটা তো ম্যাটার করে। করে। হুম। হুম। সোশ্যাল মিডিয়ার প্রেশার কতটা আছে ওখানে? এখন তো ভীষণ প্রেশার। আগে এসব ছিল না। এখন মানে সোশ্যাল মিডিয়ার আমি ২০২১-২২ অব্দি বলছি, এরকম ছিল না। ওকে, কিন্তু এখন এটাও একটা মেন্টাল হেলথ ভালো না থাকার কারণ। কারণ যে ওকে, ওর ফলোয়ার্স বাড়ছে, আমার ফলোয়ার্স বাড়ছে না। এটা নিয়ে আবার একটা গল্পও হয়েছে, 'ফলোয়ার্স' বলে একটা সিনেমা, সেখানে আমার একজন বন্ধু অভিনেত্রী সোহিনী গুহ রায় হিরোইনের পার্ট করেছিল। ফলোয়ার্স বাড়ানো নিয়েও লোকে চাপ খেয়ে যাচ্ছে। আরে ভাই, ফলোয়ার্স বাড়িয়ে কি হবে? বিবেকানন্দের কটা ফলোয়ার্স ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের কটা ফলোয়ার্স ছিল? তারা তো বিশ্ববিখ্যাত। তো এর জন্য আমার মনে হয় একটু মননকে বড় করে পড়াশুনোটাকে একটু বড় অনেকটা লেভেলে বাড়ালে না এই সংকীর্ণ চিন্তাভাবনাগুলো কমে যাবে। কারণ আমি যদি ভাবি ফলোয়ার্স না বাড়িয়ে আমি রবীন্দ্রনাথের কটা উপন্যাস আছে দেখি না, এক জীবনে পড়ে শেষ করতে পারি কিনা বা গল্পগুলো, তাহলে না ওই চিন্তাগুলো চলে যাবে। যেরম আমার ভালো লাগে যে একটা ভিডিওতে লক্ষাধিক ভিউ হলে, লাইক হলে আমার ভালো লাগে। কিন্তু ওটার জন্য আমি মরে যাব না কোনোদিনই। হ্যাঁ, এই বাট এটা বাবা এই আমার প্রেশারটা অনেক বেশি আছে এখন ইন্ডাস্ট্রিতে দেখছি হ্যাঁ, এগুলোকে সবসময়। প্রেশার না, এগুলোকে আমার ভাষায় ঢং বলে। ঢং, ইয়েস, ওকে। এগুলো প্রেশার না। প্রেশার কেন হবে ভাই? তুমি কাজ করো না। তুমি একটা সেটাই। সুন্দর আর আমি দেখছি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে
তুমি যত নিজেকে উন্মোচন করবে, স্বল্প থেকে স্বল্পতর জামা কাপড় পরবে, তোমার ভিউ ওখানে চলে যাবে। তো এটা তো রুচি হতে পারে না, মানে সবার, কারোর সবার, হতে পারে। আমি তাকে সমর্থন করছি, ঠিক আছে আপনারা করুন, কিন্তু সবার তো এটা রুচি হতে পারে না। আমি আমার মতো একটা গান গাইবো, তাতে যদি দুটো লোক দেখে, ওই দুটো লোকই আমার দর্শক, আমি ওদের জন্যই গান গাইবো। এটা আমার মেন্টালিটিটা আছে কেন, আমার মাটিটা থিয়েটারের বলে। এই মাটিটা আমার বাবা মা তৈরি করে দিয়েছে, কারণ তারা বলেন যদি হলে দুটো দর্শকও থাকে, তুমি তার জন্য থিয়েটার করবে, দরকার নেই 100টা হাততালি পাওয়ার, ওরাও তো দেখতে এসছে। তো এই মেন্টালিটিটা করা খুব চাপ, কেন এখন হাওয়া বইছে, ফলোয়ার্সের হাওয়া বইছে, হ্যাঁ। তো সেই হাওয়ায় আমি অ্যাটলিস্ট নেই। ওকে, কি মনে হয় অভিনেত্রীদেরকে সবসময় পারফেক্ট দেখতে হবে বা দেখাতে হবে, এই প্রেশারটাও আছে কি? পারফেক্ট থাকতে হবে, তাই তো? এটা এটা আমার মনে হয় উচিত। পারফেক্ট, এবার আবার বলছি এটা আপেক্ষিক। পারফেক্ট মানে সেই এরম পারফেক্ট, নাকি সব দিক থেকে পারফেক্ট? ফিগার বলো, উচ্চারণ বলো, তোমার বিহেভিয়ার বলো, প্রফেশনালিজম বলো। পারফেক্ট মানে কিন্তু একটা নয়, দেখা বা ফিগার নয়, সবটা। তোমার কি মনে হয় যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি হাসছি, ব্যাক অফ দ্য মাইন্ড বা আমার লাইফে সবকিছু ঠিক তো থাকবে না, বাট ক্যামেরার হাসির পেছনে লুকিয়ে থাকা যে মানে অ্যাকচুয়াল তুমি প্রবলেম, কষ্ট, কষ্ট, সেটা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসে না, তাই না? না যদি তুমি খুব প্রফেশনাল হও তাহলে তো আসবে না। অনেকটা কষ্ট বা লুকিয়ে রাখাটা চাপের মনে হয়, মানে ইটস লাইক কেউ পারছে না হ্যান্ডেল করতে, বাট তাকে অভিনয় করতে হবে। সেটা কি মুখে ফুটে ওঠে কষ্টটা, বা তোমার পার্সোনাল যে কষ্টটা রয়েছে ভেতরে, সেটা কি কখনো মুখে ফুটে ওঠে? উম, এটা দুটো ডাইমেনশন আছে। কষ্টটা কার জন্য হচ্ছে এটা ইম্পর্টেন্ট। যেরকম আমার একটি কষ্ট হয়েছিল, একটি ব্যক্তিগত কষ্ট হয়েছিল, তো তার দুঃখটা, আমি একটি কাজ করছি তখন আকাশ আটে, বন্দিনী বলে, সেখানে যতগুলো কষ্টের সিন থাকতো আমি ওটাই মনে করতাম। আমি এটা খুব ট্রিকি, মানে আমি এটা খুব ট্রিকি পয়েন্ট, যারা অভিনয় শিখতে যাও তাদের বলে ফেললাম এরম ভাবে। তো যদি তোমার কষ্ট হয়, সেই কষ্টটাকে অভিনয়ে কাজে লাগিয়ে দিতে হয়, তাহলে সেই অভিনয়টা পারফেকশন আরো পারফেক্ট হয়। আরেকটা কষ্ট হয়েছিল, আমার মা তখন খুব অসুস্থ ছিলেন কেন বলছি, আমার মা 4th মে চলে গেছেন। তো শি ইজ মাই স্ট্রেংথ, আদারওয়াইজ যাই হোক, মা যখন অসুস্থ হয়ে পড়লেন আগের বছর, তখন আমি বুলেট সরোজিনী করি, আমাকে 4টে স্ক্রিপ্ট দেওয়া হলো, আমি মুখস্থ করলাম, করে টরে বাবার একটা ফোন এলো, মার একটা সাইকিয়াট্রিক সমস্যা হয়েছিল তখন। সেই ফোনটা পাওয়ার পর ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ড আমি সব ডায়লগ ভুলে গেলাম, এবং মুখটা পুরো কালো হয়ে গেল, মানে মেকআপ করা মুখ। আমাকে যেই জিজ্ঞেস করছে মানে যেই দেখছে সেই জিজ্ঞেস করছে কি ব্যাপার অনুসুয়া, কি সমস্যা হচ্ছে? না কিছু না, মানে এতটা আমার উপর ইম্প্যাক্ট ফেলে দিয়েছে ওই টেনশনটা, আমি ওটা কিছুতেই বার করতে পারছি না, কেননা ওটা মা বলে। আর আগের প্রবলেমটা যেটা ছিল সেটাও প্রবলেম, কিন্তু সেইটাকে আমি অন্যভাবে কাজে লাগিয়েছিলাম। তো প্রবলেমটা কি, তুমি তাকে কতটা গুরুত্ব দাও, তার উপর ডিপেন্ড করছে তুমি সেটাকে কতটা হ্যান্ডেল করতে পারবে। এক্স্যাক্টলি, সেটা অবশ্যই মানে আমার মনে হয় করা উচিত সব অভিনয় যারা করছে। প্রফেশনাল না, তুমি তো ওখানে কাজ করতে গেছো, ওখানে কোনো তোমার কি হয়েছে না হয়েছে কেউ দাম দেবে না। এমন হয়েছে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, থিয়েটার করতে গেছি, সেখানে আমার নিজের বাবা পরিচালক, বাবা আমাকে এতটুকু স্পেয়ার করেনি, বাবা বলেছিল গলা খারাপ হয়েছে, আমি কিছু করতে পারবো না, তোমার উচিত গলাটাকে ঠিক রাখা। তো আমি এভাবে বড় হয়েছি, যে কারণে আমি যখন কোনো মঞ্চে দাঁড়াই বা যখন ক্যামেরার সামনে দাঁড়াই, আমাকে কাজটা সঠিকভাবে করতেই হবে, এটা আমার শিক্ষা, এটা আমার মনে হয়। ওকে, কিছু কোশ্চেনের আনসার তুমি অলরেডি দিয়ে দিয়েছো, বাট তাও আমি আবার জিজ্ঞেস করবো। কাস্টিং কাউচ ব্যাপারটা সবাই জানে আই থিঙ্ক, তাই না? কাস্টিং কাউচ এখানেও হয় টলিউডে, একদম ভালোভাবেই হয়। মানে কোথায় বেশি হয়? বলিউডে বলিউডে হয় বেশি, টলিউডে এই ব্যাপারটা আছে, আছে কম, কম আছে। বলিউডে ভীষণ আছে। আর এটা ছেলে মেয়ে উভয়ের সাথেই হচ্ছে কি, উভয়ের পক্ষেই এটা হয় এখন অবধি। সুন্দর চেহারা বেশি গুরুত্বপূর্ণ নাকি ট্যালেন্ট? এটা কি তুমি মানে কোনো মানে ব্যক্তি অনুসারে জিজ্ঞেস হ্যাঁ। তো অবশ্যই ট্যালেন্ট।
কিন্তু আলটিমেটলি যদি আমি টলিউডের ভাষায় বলি তাহলে না ট্যালেন্ট, সব কারণ ক্ষেত্রেই তাহলে অপরাজিতা আড্ড হ্যাঁ সেটাই প্রাক্তনে যদি আমি মানে একদম মারকাটারি অভিনয় বলি, উনি করেছিলেন, সবাই অভিনয় করেছে, অসম্ভব ভালো অভিনয় করেছে। কিন্তু অপাদির ওই যে লাস্ট কথাটা, ওই সংলাপটা আমার মানে এই মুহূর্তে মনে পড়ছে না, তুমি তো আমাকে আমার সব থেকে প্রিয় জিনিসটা দিয়ে দিলে দিদি নাকি বোন ঋতুপর্ণা সেনগুপ্ত গণি, হ্যাঁ হ্যাঁ পুরো ক্ষীরটা উনি খেয়ে চলে গেলেন। কিন্তু ওনার ফিগার, বা আমি যদি ডার্টি পিকচার বলি, বিদ্যা বালান বিদ্যা নিজেকে বালান। কিভাবে প্রেজেন্ট করেছিল, অসাধারণ তো তুমি আমি মনে করি এটা, কারণ আমি জিরো ফিগারে বিশ্বাসী নই। যাদের আছে তাদের ওয়েল অ্যান্ড গুড, তারা খুব ভালো, তো আমার জিরো ফিগার নেই। তার ফলে আমার মনে হয় ফিগারটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে, তুমি কি পোশাক পরবে, তুমি কিভাবে নিজেকে সকলের সামনে তুলে ধরবে তোমার বুদ্ধিমত্তা এবং তোমার শিক্ষা দ্বারা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং সব থেকে বেশি ট্যালেন্ট। আরেকটা কথা বলো, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ভুল ধারণা কি আছে এখন, যেটা মানে আমি তুমি ছাড়া আশেপাশে অনেক লোকেরাই আছে, মানে সাধারণ মানুষদের জন্য জিজ্ঞেস করছি, তারা ভেবে থাকে ইন্ডাস্ট্রিতে যাবে, তার ছেলে মেয়ে ইন্ডাস্ট্রিতে যাবে, একটা ভুল ধারণা তো অবশ্যই আছে, সেটা কি আছে, কি মনে হয় তোমার? একটা ধারণা আছে যে ইন্ডাস্ট্রিতে কাজ করে মানে প্রচুর টাকা রোজগার করে, এটা ভুল। আচ্ছা হুম টাকাটা ওরমভাবে প্রচুর কেউ গুণে বলতে পারবে না, কারণ এক একজন এক একটা ধরনের রেমুনারেশন পায়। দ্বিতীয় হচ্ছে গেলেই সম্মান টম্মান সব খুইয়ে চলে আসতে হবে, এটা ভুল ধারণা। আমি তার প্রমাণ, আমি কোনোদিনই এই কাজটা করিনি, এবং আমাকে সত্যি কথা কেউ করতেও বলেননি। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমি বলবো। হুম এই যে ভুল ধারণাটা, ও বাবা ও তো ইন্ডাস্ট্রির মেয়ে, ছাড়, কেন এইরকম করে বলার দরকারটা কি, ও ভাই অভিনেত্রী। হুম অনেকে বলে ও তো সিরিয়ালে নামলো, কই কেউ তো বলে না ও তো টিচারিতে নামলো, কেউ তো বলে না ও ইঞ্জিনিয়ারিং এ নামলো, ও ডাক্তারিতে নামলো, তাহলে অভিনয় নামলো কেন বলবে তোমরা? আমার খুব আপত্তি। হুম এটা মানুষের এইভাবেই চলে আসছে। মেন্টালিটি হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো এইভাবে mentality। চলে কিন্তু আসছে এইগুলো ভুল, মানে সবটাই ডিপেন্ড করবে তোমার উপর, যে তুমি তুমি কি কিভাবে করছো রিপ্রেজেন্ট করছো, তোমার ব্যক্তিত্ব এমন হবে কেউ তোমাকে কোনো অফেন্সিভ মানে প্রস্তাব দিতেই পারবে না। সেরকমই তোমার কাজ লিমিটেড হবে, তোমার পাওনা লিমিটেড হবে, তুমি যতটা পেতে পারো হয়তো ততটা পাবে না, কিন্তু তোমাকে তাতে খুশি থাকতে হবে, স্যাটিসফাইড থাকতে হবে, শান্তিতে থাকতে হবে, তাহলে তোমার সব ঠিকঠাক থাকবে। সেই যেরকম আমি, আজকে যে যুব সমাজ আছে তারা অভিনয়ে আসতে চাইছে, তুমি তাদেরকে কি পরামর্শ দিতে চাও? বেসিকটা তৈরি করো, বেসিকটা হচ্ছে থিয়েটার, এবং সবার আগে নিজের উচ্চারণ ঠিক করো, উচ্চারণ বাচিক, হ্যাঁ, বাচিকটা ঠিক করো। আমাকে যারাই বলে তাদের আমি একটা কথাই বলি, আমাকে অনেকে বলে তোমার তো অনেক কন্ট্যাক্টস আছে, তুমি যদি একটুখানি সিরিয়ালে ঢুকিয়ে দাও, এটাও একটা কথা, ঢুকিয়ে দাও, হুম, মানে এরকম দরজা খুললাম সিরিয়ালে ঢুকিয়ে দিলাম প্রচলিত ভাষা, এগুলো কিছু করার নেই, কিন্তু ওইভাবে ঢোকানো বের করানো যায় না। তোমাকে নিজেকে তৈরি করতে হবে, আগে আগে তো ছুরিটা শান দাও, তারপর তো গাছটা কাটবে। সেই তোমার ছুরিই নেই তুমি গাছ কাটবে, বা তোমার ছুরি আছে ধার নেই তুমি গাছ কাটবে, কোনোটাই হবে না। তো আমার মনে হয় আগে এই যে আমি কথা বলছি, কনস্ট্যান্ট তোমার সাথে কথা বলছি, আপনারা দেখছেন, দর্শক বন্ধুরা দেখছেন, এই কনস্ট্যান্ট কথাটা, তো আমার তো কোনো স্ক্রিপ্ট নেই, আমার হাতে লেখাও নেই, কোনো ছোতাও নেই, তা আমি নিজেই বলে যাচ্ছি। তো এই বলার ক্ষমতাটা তখনই আসবে যখন তোমার ভোক্যাবুলারিটা স্ট্রং হবে, যখন তোমার অভিজ্ঞতাটা বেশি হবে, যখন তোমার শিখন পদ্ধতিটা স্ট্রং হবে। তো তোমাকে আগে শিখতে হবে, তারপরে ইন্ডাস্ট্রিতে আসতে হবে। কিন্তু এটা আমি বেকার একটা জ্ঞান ঝাড়লাম, এটা কেউ করে না। সবাই ওই একটু এরম এরম করে রিলস বানিয়ে, রিলসটাকে আমি কটূক্তি করছি না বা কটাক্ষ করছি না, ওইটা করে ভাবে আমরা বিশাল, হ্যাঁ করে চলে গেল। কি মনে হয় শুধুমাত্র ফেম পাওয়ার জন্য এই পেশায় আসা উচিত? কখনোই না, তাই না? আমি আসিনি, আমি ভালোবেসে এসছি, অভিনয়টা করব, এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করব, চ্যালেঞ্জিং কিছু ক্যারেক্টার করব, যেরকম আমি রেশম ঝাঁপি
কালার্স বাংলায় করেছিলাম। শুরু হয়েছিল বয়সটা 18 বছর না 17-18 বছর দিয়ে, একটা গ্রামের মেয়ে। চরিত্রটা শেষ হয়েছিল 60-65 বছরের। মানে মাথায় সাদা চুল-টুল লাগিয়ে। অনেকে সিরিয়াল ছেড়ে দিয়েছিল। কেননা এই বয়সের ট্রান্সফরমেশনটা তারা নিতে পারেনি। তারা সাদা চুল লাগাবে না, তারা বুড়ি সাজবে না, বয়স্ক সাজবে না। বাট আমার তাতে কিছু যায় আসেনি। এবং সেটা চ্যানেলেও বলেছিল, আমার প্রোডিউসারও বলেছিলেন যে এইটা হচ্ছে থিয়েটারের অভিনেত্রী, যে যার কিছু যায় আসে না, যার প্রচণ্ড গাটস। না, আমি একটা সাদা চুল লাগিয়ে নিলে তো রাস্তার লোক বলবে না, "এ বাবা তুই তো ওখানে বুড়ি হয়ে গেছিস না?" আর যে বলবে হ্যাঁ চরিত্রটা বুড়ি হয়ে গেছে, আমি নয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া মানে যারা আছে আর যে অ্যাক্টর তাদের মধ্যে পার্থক্যটা কি? কি মনে হয় তোমার? ইনফ্লুয়েন্সার মানে তো ওই যে বললাম উৎসাহ দেওয়া, তারা কতটা উৎসাহ দিতে পারে আমি জানি না। তারা তারা কিন্তু অ্যাক্ট করছে আজকাল হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমি ছোট ছোট influencer কন্টেন্ট। বলি না, এন্টারটেইনার বলি। তো সোশ্যাল মিডিয়া এন্টারটেইনার যারা ভালো, যেটা করছে আমি মনে করি সেটা তাদের কাপ অফ টি। ওকে, কিন্তু অভিনেত্রী হওয়া বা অভিনেতা হওয়া মানে এমন একটা চরিত্র পেলে যার কিন্তু ডাইমেনশন অনেক। সেখানে তোমাকে চরিত্র হয়ে উঠতে হবে। মানে চরিত্রকে যাপন করতে হবে, অভিনয়কে যাপন করতে হবে। ইনফ্লুয়েন্সাররা কিন্তু অভিনয়কে যাপন করে না, তারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা বিভিন্ন কন্টেন্ট বানায়। ওটাই ওদের কম্পিটিশন, যে কন্টেন্টে নতুনত্ব আসবে, তার জন্য যা যা অ্যাক্টিভিটি করার করবে। বাট অভিনয় সেটা নয়। অভিনয়টা একটু অভিনয়ের ডিফারেন্ট। ব্যাকরণটা সম্পূর্ণ আলাদা। নিজের থেকে বেরিয়ে আর একটা চরিত্রর হাতটা ধরে যেটা কাল্পনিক সেটাকে জীবন্ত করে তোলা, সেটাই অভিনয়। নাইস। কিছু কোশ্চেন্স আছে, র্যাপিড ফায়ার রাউন্ডে এসছি আমরা। আমি একটা কোশ্চেন করব, তুমি ইউ ক্যান চুজ ওয়ান, আর তুমি সেটার রিজনটা কেন, লাইক ওয়াই, সেটা তুমি বলতে পারো। কুইক আনসার অনলি। ট্যালেন্ট না পিআর, অ্যান্ড ওয়াই? আমার কাছে ট্যালেন্ট। কেন? ট্যালেন্ট না থাকলে তো তুমি টিকে থাকতে পারবে না। দিনের শেষে তোমাকে এমন একটা, ওই আবার বলবো, চরিত্র দেওয়া হলো যেটা তুমি একদম ছড়িয়ে ফেললে। তো সেখানে যতই পিয়ার থাকুক, দ্বিতীয় দিন সেই পিয়ার তো আর কাজ করবে না। তোমার ট্যালেন্টটার জন্যই তোমাকে ডাকবে। থিয়েটার না সিনেমা? আর Theatre। কেন? মাটিটা তো তৈরি করতে হবে। তুমি একটা মাল্টি স্টোরেড বিল্ডিং এ উঠবে, ভিতটা নেই, বিল্ডিংটা তো ধপাস করে পড়ে যাবে। ওকে, ফেম না পিস? পিস। এখন পিস। আগে কি ছিল? আগে ফেম ছিল। আগে ফেম ছিল। আমি যথেষ্ট আমার মানে মানে আমি তৃপ্ত আমার ফেম নিয়ে। আমাকে সবাই অভিনেত্রী হিসেবেই চেনে। আমার নাম ধরে আমাকে অভিনেত্রী হিসেবে চেনে। কারণ এটা আমার একটা বাবার সঙ্গে চ্যালেঞ্জ ছিল যে আমাকে লোকে আমার নামে পরিচিত হব। মুরারি মুখোপাধ্যায় আমার বাবার নাম। উনি একজন স্বনামধন্য ডিরেক্টর এবং থিয়েটার কর্মী। মায়ের নাম পূরবী মুখোপাধ্যায়। দুজনেই থিয়েটার কর্মী। তো এদের নামে নয়, তোমার আমি নামে আমার চিনবে। নামে পরিচিত হব। That's সেইখানে great. আমি এখনো সাকসেসফুল বলাটা উচিত নয়, এটা হয়তো অহংকার হয়ে যাবে। সেখানে আমি খানিকটা, বেশ অনেকটাই পৌঁছতে পেরেছি। তো সেখানে আমি তৃপ্ত, যে কারণে আমি এখন পিসটাই খুঁজছো? ওকে। হ্যাঁ, ডিরেক্টর না প্রডিউসার, কার ক্ষমতা বেশি? প্রোডিউসার। এখন দাঁড়িয়ে প্রোডিউসার। আগে ডিরেক্টরের ক্ষমতা বেশি ছিল, এখন প্রোডিউসার। ওটিটি না টেলিভিশন? টেলিভিশন। কেন? দেখো, ওটিটির অনেক অপশন আছে, যে এটা এত টাকার সাবস্ক্রিপশন নিলে তবে তুমি এত মাস অবধি এইগুলো দেখতে পাবে। টেলিভিশনে কিন্তু তা নয়। টেলিভিশন চিরাচরিত। আর টেলিভিশন মানুষের ঘরে ঘরে। তুমি এটা গ্রামে কটা লোক ওটিটি দেখে? সেটাই নেই, সবাই টেলিভিশনে এনেছে। দেখে। টলিউড না বলিউড? কেন? টলিউডে। কারণ যে আমাকে আমার রাস্তায় যেতে সাহায্য করেছে, আমি তো তার সঙ্গে বেইমানি করতে পারি না। তো অবশ্যই বলিউড অনেক মানে এক্সপোজার বেশি, সবকিছুতেই বড়। বাট মানে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তো আমি টলিউডকে প্রেফার করব, কারণ সে আমাকে সেই জায়গাটা দিয়েছে। রিয়েল ফ্রেন্ডস না ইন্ডাস্ট্রি ফ্রেন্ড? রিয়েল ফ্রেন্ড। ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ড আছে? খুব কম, কিন্তু যারা আছে তারা ভালো। খুব কম, সেটা হাতে গোনা। একটা লাস্ট কোশ্চেন, আপনার জীবনের সবথেকে বড় শিক্ষা কি পেয়েছো তুমি এখন অবধি?
মানে তোমার এত দিনের ইন্ডাস্ট্রি কেরিয়ার সেখান থেকে তুমি কি শিক্ষা পেয়েছো তোমার লাইফের? একটাই শিক্ষা পেয়েছি, একটা নয় অনেকগুলো পেয়েছি। নাম্বার 1, গিভ আপ করো না। কখন কি সুযোগ আসবে তুমি নিজেও জানো না। ধৈর্য ধরো। নাম্বার 2, 3 হচ্ছে স্ট্রাগল করে যাও। স্ট্রাগলটা কিন্তু এত বয়স অবধি করে তারপর রিটায়ারমেন্ট লাইফ না, এটা তো আমার প্রফেশনে সাজে না। আমার প্রফেশনে সারা জীবনই কাজ করা যায়। তো ওই তৈরি থাকো, নিজেকে আম আশাহত করো না, আশাটা রেখে দাও, কারণ আশায় বাঁচে চাষা। আর স্ট্রাগল করে যাও। একদিন না একদিন তোমার আরো যা ইচ্ছে সেটা তুমি পাবে। আর একটা জিনিস হচ্ছে তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলেই বিপদ। ধৈর্য ধরো। অলসো আই বিলিভ অন দিস থিংস লাইক কাজ করে যাও, কর্ম করে যাও, ফলের আশা করো না। একটা না একটা দিন তুমি ঠিক একদম, পাবে। তুমি যেটা চাইবে তুমি সেটা ঠিক পাবে। তাহলে একটা গান শোনাই পল্লবী। একদম। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোব ছোব ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাও, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুজে তাকে ডাকছি আবার। তাকে আলতো গায়ে মাখছি, আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। বাহ! কি সুন্দর। খুব ভালো লাগলো। আজকের আড্ডায় আমরা টলিউডের এমন অনেক কিছু জানলাম যেটা কিনা সত্যি হয়তো সাধারণ মানুষরা জানতে পারত না। আজকের আড্ডাটা কেমন লাগলো আপনাদের? লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ তোমাকে আমাদের সাথে এত সুন্দর একটা আড্ডায় আসার জন্য। অনেক, অনেক থ্যাংক ইউ। অ্যান্ড সবাইকে আমি এটাই বলব যে প্লিজ আমাদের এই ভিডিওটা দেখো আর সাপোর্ট করো।